নমস্কার। আজব দেশের গজব খবরের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বাংলাদেশ উত্তাল, সাথে সাথে গোটা বিশ্বের হিন্দু সম্প্রদায় উত্তাল। বাংলাদেশ যবে থেকে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ তথাকথিত সোকল্ড তৃতীয় মুক্তিযুদ্ধে অবতীর্ণ হলো এবং দেখা গেল যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে সক্ষম হলো ছাত্র যুব আন্দোলনের মধ্য দিয়ে, সেই সময়কালে মনে হয়েছিল গোটা বিশ্বের দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রতি এমনটাই ছিল যে একটি স্বৈরাচারী শাসন চলছিল। সেই স্বৈরাচারী শাসনকে উৎখাত করা হয়েছে, সে তো ভালোই হয়েছে, সেটা খারাপ কিছু হয়নি। প্রত্যেক দেশে পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেন, যদি কোথাও স্বৈরাচারী শাসন চলে তবে তাকে উৎখাত করার প্রয়োজন অবশ্যই রয়েছে। গণতান্ত্রিক উপায়ে যদি সেই উৎখাত করা হয় তবে সেটা সমর্থনযোগ্য। অগণতান্ত্রিক উপায়ে যদি উৎখাত করা হয় তবে সতর্ক থাকতে হয়। এই উৎখাতের মধ্য দিয়ে, এই প্রসেসের মধ্য দিয়ে কোনো মৌলবাদী শক্তি বা কোনো বিনাশকারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে না তো। বাংলাদেশের ক্ষেত্রে ঠিক তেমনটাই হলো। যেই আন্দোলন ছিল একটি স্বৈরাচারী শাসনকে উৎখাত করার আন্দোলন, সেই আন্দোলন পরিণত হলো সংখ্যালঘুদের ওপর নির্যাতন করবার আন্দোলনে, সংখ্যালঘুদের অত্যাচারিত করবার আন্দোলনে, সংখ্যালঘুদের উৎখাত করবার আন্দোলনে। এবং এখানেই গোটা বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে যায় এবং এখানেই সন্দেহ জাগে যে আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল। এই যে এত বেশি আলোচনা হলো, এই যে অনেকে সমর্থন করলেন বাইরের দেশ থেকে, আসলে এই আন্দোলনের উদ্দেশ্যটা কী ছিল? শেখ হাসিনা সরকারকে উৎখাত করা, নাকি শেখ হাসিনা সরকারকে উৎখাত করার মধ্য দিয়ে তাদের যে বৃহত্তর অবজেক্টিভ, যে দেশটিকে হিন্দু শূন্য করো, বৌদ্ধ শূন্য করো, সেই অবজেক্টিভকে স্যাটিসফাই করা? প্রশ্নটা এখানে জন্মায় এবং পরবর্তী সময়ে যা কনসিকুয়েন্সেস আমরা দেখছি তাতে করে এই বিশ্বাসটি প্রতিপন্ন হয় বা এই বিশ্বাসটি মর্যাদা পায়। কি হলো? চিন্ময় কৃষ্ণ দাস, ইস্কনের সন্ন্যাসী বাংলাদেশে, তিনি হাটহাজারী পুণ্ডরিক ধামের অধ্যক্ষও বটে। তিনি আন্দোলন করছিলেন। আন্দোলন কিসের জন্য করছিলেন? 8 দফা দাবি নিয়ে। এই দাবিগুলোর মধ্যে কী ছিল? সংখ্যালঘুদের জন্য, অর্থাৎ হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য আলাদা মন্ত্রণালয় তৈরি করতে হবে। দুর্গাপূজার ছুটি বা যেগুলো হিন্দু উৎসব আছে বা সংখ্যালঘুদের উৎসব আছে সেখানে ছুটি বাড়াতে হবে। হিন্দু ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে পরিণত করতে হবে। দেবোত্তর সম্পত্তি যেগুলো মানে নিয়ে নেওয়া হয়েছে, ছিনিয়ে নেওয়া হয়েছে, সেগুলোকে ফেরত দিতে হবে। সেগুলো কি করে কনজার্ভ করা যায়, প্রিজার্ভ করা যায়, সেদিকে নজর দিতে হবে। তো এই যে আলোচনাগুলো ছিল 8 দফা দাবির, কোনোটাই রাষ্ট্রদ্রোহর পর্যায়ে পড়ে না, যেটা সংখ্যালঘুদের প্রত্যেক দেশের মৌলিক চাহিদা এবং প্রত্যেক দেশের সরকারের উচিত সেই চাহিদাকে মর্যাদা দেওয়া এবং সেটা মেটানো। এই 8 দফা দাবি নিয়ে তিনি আন্দোলন করছিলেন। তার সাথে সাথে এই যে তথাকথিত মুক্তিযুদ্ধ, যদিও এটাকে আর এখন মুক্তিযুদ্ধ বলা চলে না, এটাকে বলা যেতে পারে এক টাইপের অ্যানার্কি। সেই অ্যানার্কি চলার পর যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার নেমে এলো, হিন্দু বাড়িঘরে আগুন জ্বালানো হলো, হিন্দুদের কাউকে কাউকে মারা হলো, এবং সবথেকে চিন্তার ঘটনা, যেটা প্রায় কোনো জায়গায় হয় না, সেটা হচ্ছে জীবিকার ওপর একটা প্রভাব পড়লো। হিন্দুরা যেখানে উচ্চ স্তরে অধিষ্ঠিত রয়েছেন তাদের কোথাও কোথাও তাদের নিচে নামিয়ে দেওয়া হলো, কোথাও কোথাও তাদেরকে চাকরি ছাড়তে বাধ্য করা হলো। সেই ছবি তো আপনারা দেখেছেন, ভাইরালও হয়েছে। অর্থাৎ হিন্দুমুক্ত বাংলাদেশ করবার একটা প্রতিজ্ঞা নিয়ে যেন এগিয়ে চলছে সরকার, এবং তাতে মদত দিচ্ছে বিভিন্ন মৌলবাদী সংগঠন। বাংলাদেশে আমাদের অনেক বন্ধুবান্ধব রয়েছে, তারা হয়তো অন্য সম্প্রদায়ের, কিন্তু কখনো তাদের মধ্যে উষ্ণতার অভাব বোধ করা যায়নি এখন পর্যন্ত। তো এটা বিশ্বাসযোগ্য নয় যে বাংলাদেশের সাধারণ মানুষ সেটা চায়। এটা চায় কিছু মৌলবাদী সংগঠন। এই যে শেখ হাসিনাকে উৎখাত করবার জন্য যে মৌলবাদী সংগঠনের ক্ষমতাকে আনলিশ করা হয়েছে, তারাই এখন গোপনে এবং কোথাও কোথাও প্রকাশ্যে বাংলাদেশকে ধীরে ধীরে খেয়ে নিচ্ছে, এবং তারা বাংলাদেশকে শেষ করে দেওয়ার পক্ষে যথেষ্ট। এবং একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ তিনি যে এতটা বেশি মেরুদণ্ডহীন হতে পারে, সেটা সত্যি ভাবনা চিন্তার বাইরে, বিয়ন্ড ইমাজিনেশন আমরা যেটা বলি। তার না আছে মেরুদণ্ড, না আছে দৃঢ়তা। তিনি বসে আছেন একটা সরকারের উপদেষ্টা প্রধান হয়ে,
কিন্তু কোনো কিছুতেই তার যেন কোনো হাত নেই। সরকারটা চলছে একদম ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে, সেটা বলা হচ্ছে, কিন্তু আমরা গ্রাউন্ড লেভেলে যেটা দেখছি, বিভিন্ন খবরে যেটা পড়ছি, বাইরে যেগুলো নিউজ আসছে, সেখান থেকে বুঝতে পারছি যে সরকারটা আসলে ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে চলছে না। সরকারটা চলছে মৌলবাদীদের দ্বারা, এবং মৌলবাদীদের দ্বারা প্রভাবিত হয়েই সব ডিসিশন নেওয়া হচ্ছে। এবং সেখানে একজন দুর্বল উপদেষ্টা বসে রয়েছেন। তিনি বসে বসে কী করছেন ভগবানই জানেন। কাউকে তো প্রোটেক্ট করতে পারছেন না, না বাংলাদেশকে, না বাংলাদেশের মানুষকে। দেখুন, পার্টিশন নিয়ে একটা আমার সোজাসুজি কথা বলবার আছে। পার্টিশন কিছু কিছু নেতার অদূরদর্শিতা, ব্যর্থতা, দীর্ঘদিন ধরে চলে আসা নানা রকম সামাজিক বৈষম্য, এগুলোর একটা মিলিত ফলাফল। এটা একটা কমপ্লেক্স ফেনোমেনা, আমরা ইতিহাসে যাকে বলে থাকি। কিন্তু তারপর আমাদের দেশে যারা মুসলিম ছিলেন, অর্থাৎ ভারতবর্ষে এখন যে ইন্ডিয়া, সেখানে যারা মুসলিম ছিলেন তাদের কাছে অপশন ছিল ইস্ট পাকিস্তান বা ওয়েস্ট পাকিস্তানে চলে যাওয়ার জন্য। তেমনি বাংলাদেশে যারা হিন্দু ছিলেন তাদের কাছেও অপশন ছিল ইন্ডিয়া চলে আসার জন্য। কিন্তু যারা যাননি, কেন যাননি এটা প্রথমে বুঝতে হবে। তারা কিন্তু নিজের মাটিকে, নিজের দেশকে ভালোবেসে যাননি, নিজের অঞ্চলকে ভালোবেসে যাননি। সেই জন্য আমি এটা মনে করি যে আমি তো হিন্দু ভারতে, কিন্তু ভারতে যারা মুসলিম রয়ে গিয়েছেন তাদের দেশের প্রতি ভালোবাসা আমার থেকেও হয়তো বেশি। কারণ তারা জানেন যে একটা থ্রেট আসতে পারে। যদিও ভারতের কনস্টিটিউশন এমনভাবেই ফ্রেমড আপ, আমরা কখনো আলাদা করিনি হিন্দু মুসলিমকে, করা উচিত নয়। আমরা সবাই এক ভারতবাসী, এই স্পিরিট থেকে ভারত চলে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা যে ঘটেনি তা তো নয়, ঘটনা ঘটেছে। কিন্তু বহু সংখ্যাগুরু সেই সময় সংখ্যালঘুদের পক্ষে শুধু দাঁড়িয়েছে সেটা নয়, তারা বলেছে যে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কেউ কিছু বলতে পারে না, কিছু হয় না। আসলে আমরা সবাই এক, আমরা এই ভারত দেশের অংশ। একজন সংখ্যালঘু, একজন সংখ্যাগুরুর ভারতের রিসোর্সের উপর অধিকার, ভারতের কনস্টিটিউশনের প্রতি অধিকার একদম এক। এখানে কোনো ডিফারেন্স বা পার্থক্যীকরণ করা চলে না। আমরা এই স্পিরিটে বিশ্বাসী। এবং সেই জন্য দেখা যাবে যে যখন কোনো ঘটনা ঘটেওছে, সব ঘটনাটা আটকানো যায় না। সেক্ষেত্রে কিন্তু এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের হয়ে বলেছে বা এখনও বলে চলেছে। এবং যেটা বলছিলাম, আমাদের দেশে যারা অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন, যাদের কাছে যাওয়ার অপশন ছিল পাকিস্তানে, তারা যাননি। কেন যাননি? নিজের দেশকে, ভারতবর্ষকে ভালোবেসে যাননি। ঠিক তেমনভাবেই বাংলাদেশে যারা হিন্দু রয়েছেন তারা কেন ভারতে আসেনি? এইটুকু তো ডিস্ট্যান্স ছিল, তারা তো এই বর্ডার দিয়ে চলেই আসতে পারতেন। প্রচুর মানুষ তো এসেছেন, তারা কেন আসেননি? নিজের গ্রাম, নিজের অঞ্চল, নিজের দেশকে ভালোবেসে আসেননি। সুতরাং একজন মুসলিম সম্প্রদায়ের মানুষের বাংলাদেশের প্রতি যা ভালোবাসা, একজন হিন্দু সম্প্রদায়ের মানুষেরও বাংলাদেশের প্রতি তাই ভালোবাসা, কিছু কম নেই। তো সেক্ষেত্রে তারা যদি দেখে যে প্রতিনিয়ত তাদের যে দাবিগুলো বা নাগরিক অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে, হরিত হচ্ছে, সেই সময় তারা আন্দোলন করেছে গণতান্ত্রিক পদ্ধতিতে। লাগিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রদ্রোহের মামলা। আমরা জানি যখন সরকারের কিছু বলার থাকে না, তখন রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে দেওয়া হয়, যাতে করে বেশ কিছুদিন জেলে থাকে। এবং জেলে থাকলে একটা খবর তৈরি হয়, একটা বার্তা পৌঁছায় সংখ্যালঘুর কাছে, সংখ্যালঘুরা ভয়ে সিটকে থাকবে। কিন্তু এবার সেটা হয়নি। এক তো ইসকন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, বিভিন্ন জায়গায় তাদের শাখা প্রশাখা এমনভাবে বিস্তৃত, প্রত্যেকটা দেশ থেকে কিন্তু এর প্রতিবাদ এসেছে, প্রত্যেকটা দেশ থেকে। শুধু ভারতবর্ষ প্রতিবাদ করেনি, প্রত্যেকটা দেশ প্রতিবাদ করেছে। এবং সেই প্রতিবাদ আরও জোরদার হবে। বাংলাদেশে তো সনাতনী যে জাগরণ মঞ্চ, তারা তো প্রতিবাদ করছেই। কালকে কি হয়েছে আমরা দেখেছি। কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে প্রতিবাদ আসছে। কোনটা ন্যায্য কোনটা অন্যায্য সেটা বেছে নিতে হয় মানুষকে। ইতিহাস এমন সন্ধিক্ষণ আমাদের সামনে তুলে আনে বা আমাদের সামনে অবতারণা করে। এখন সেই সন্ধিক্ষণ এসে উপস্থিত। কোনটা ন্যায্য কোনটা অন্যায্য সেটা বুঝতে হবে। একজন হিন্দু ধর্মের সন্ন্যাসী, তিনি তাদের অধিকারের জন্য আন্দোলন করছেন। সেই আন্দোলনে 8 দফা দাবি তিনি রেখেছেন। সেই 8 দফা দাবিকে আওয়ামী লীগের সাথে মিশিয়ে দিয়ে একটা কনস্পিরেসি করে, ষড়যন্ত্র করে গোটা সংখ্যালঘু সম্প্রদায়কে বাংলাদেশের শত্রু বানানোর যে প্রক্রিয়া চলছে, সেটা অন্যায্য, সেটা অন্যায়, সেটা সঠিক কথা সঠিকভাবে বলতে হবে। আর আমাদের রাজ্যে বিশেষ করে একটা সম্প্রদায় রয়েছে যারা নিজেদেরকে সেকুলার বলে মনে করে। যখন সিএ এলো, তারা একটা গান বের করেছিল, সেই গানের লাইন ছিল, আমি অন্য কোথাও যাব না, এই দেশেতেই থাকবো। সিএতে কোথাও বলা হয়নি যে আমাদের রাজ্যের বা আমাদের দেশের কোনো সংখ্যালঘুকে বাইরে পাঠানো হবে। কেন পাঠানো হবে? কে কে পাঠাবে?
তারা ভারতবাসী। একজন ভারতবাসীকে কার অধিকার আছে? কোনো সরকারের অধিকার নেই, কোনো প্রধানমন্ত্রীর অধিকার নেই, কোনো রাষ্ট্রপতির অধিকার নেই একজন ভারতবাসীকে অন্য রাজ্যে পাঠানোর। কে পাঠাবে? কার এত ক্ষমতা আছে? সুতরাং তারা একটা ভুল বার্তা প্রচার করেছিল হিন্দু মুসলমানের মধ্যে সম্পর্ক খারাপ করার জন্য। এরা খুব মারাত্মক, এই গানগুলো যারা বানান তারা খুব মারাত্মক অ্যাটিটিউডের মধ্যে দিয়ে যান আর কি। তাদের মাথায় কি আছে জানি না, তবে বুদ্ধি যে খুব একটা বেশি নেই সেটা পরিষ্কার বোঝা যায়। সিএতে কোথাও বলা হয়নি যে যারা সংখ্যালঘু, আমি সংখ্যাগুরুটা আমাদের দেশের পার্সপেক্টিভে আলোচনাই করতে চাই না। সবাই সংখ্যাগুরু, কেউ সংখ্যালঘু নয়। যাই হোক, মুসলিম সম্প্রদায়ের মানুষকে নাকি বাইরে পাঠিয়ে দেওয়া হবে। কে পাঠাবে? কার তো এখতিয়ার আছে? আমি একজন হিন্দু, আমাকে যেমন কেউ পাঠাতে পারে না বাইরে, একজন মুসলিমকেও কেউ পাঠাতে পারে না। ওখানে বলা হয়েছিল যারা পার্সিকিউটেড সংখ্যালঘু রয়েছে, এই যারা প্রত্যেক দিন বাংলাদেশে বা পাকিস্তানে প্রত্যেক দিন এই অপমান অত্যাচারের শিকার হচ্ছে, তারা যদি কেউ ভারতে আসতে চায় তারা আবেদন করতে পারে, সেটা বলা হয়েছে। এবং যারা নাগরিকত্ব এখনও প্রপারলি পাননি, ভারতে যারা রয়ে গেছেন শরণার্থীরা, সেটা হিন্দু মুসলিম বোথ রিলিজিয়ান হতে পারে, তারা যেন প্রপারলি সেটা পেয়ে যান, সেই বিষয়ে বলা হয়েছিল। কিন্তু সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে একটা সুন্দর গান বানানো হলো, সুন্দর সুর দিয়ে, কথা সুর অসাধারণ। তারা এখন কিছু বলবে না, কারণ তাদের সেকুলারিটিটা অদ্ভুত নেচারের। বাংলাদেশে যারা হিন্দুর অত্যাচারিত হচ্ছে তারাও তো গান বাজতে পারেন যে আমি অন্য কোথাও যাব না, আমরা এই দেশেতেই থাকবো, কিন্তু এই বিষয়ে তারা একদম স্পিকটি নট। তো তাদের কথা যত কম বলা যায় ততই ভালো, যাকে। কিন্তু এটা নিয়ে না আমাদের সবার সংগঠিত প্রতিবাদ থাকা দরকার এই ইস্যুটা নিয়ে। এটা হিন্দু মুসলিম বলে ব্যাপার নয়। এবং আমি এখনও বিশ্বাস করি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এর বিপক্ষে। তারা কখনো হিন্দুদেরকে শত্রু মনোভাবাপন্ন অ্যাটিটিউড নিয়ে দেখে না, আমাদের মতোই সবাদের মানসিকতা। তারা মনে করেন, একজন বন্ধুর সাথে কথা বলছি না, তিনি মনে করেন আমি যতটা বাংলাদেশি একজন হিন্দুও ততটাই বাংলাদেশি, যিনি এখানে থাকেন, দেশকে ভালোবাসেন বলেই তো রয়ে গেছেন, নাহলে তো যাওয়ার হাজারটা অপশন ছিল। কিন্তু সরকার, মৌলবাদী সংগঠন এভাবে মানুষের সাথে মানুষকে মিশে থাকতে দেয় না। তারা মানুষের মধ্যে বিভাজনের দেওয়াল তুলে রাখতে চায় বা তুলে দিতে চায়, যাতে করে একটা সবসময় টেনশন থাকে। এবং সেই টেনশনের যে ফলিত বীজ, সেখান থেকে তারা বৃক্ষরোপণ করে তারা তাদের যে সম্পত্তি বলুন, তাদের যে প্রতিষ্ঠা বলুন, সেটাকে আরও মজবুত করতে পারে। মৌলবাদী সংগঠনের রীতি এটাই, এবং সেটাই তারা করছে। এবং তারা পেয়েছে একটা দুর্বল সরকারকে, দুর্বল চিত্তের সরকারকে, যার নিজস্ব কোনো বক্তব্য নেই। যে সংখ্যা লঘুরা এতদিন ধরে বাংলাদেশে রয়ে গেছেন তাদের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই। তারা শুধু যে শক্তিশালী এই মুহূর্তে মৌলবাদী সংগঠনগুলো, তাদের দ্বারা চালিত একটি পুতুলে পরিণত হয়েছে, এবং সেটাই হচ্ছে। তো এই নিয়ে কিন্তু প্রতিবাদ চলবে, এবং এই বিরুদ্ধে কিন্তু সংগঠিত প্রতিবাদ সমাজের সব স্তর থেকে আসা উচিত, বিশ্বের সকল মানুষের থেকে আসা উচিত। এরকম যদি ঘটনা ঘটে, এটা কিন্তু খুব অ্যালার্মিং। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর যে কোনো জায়গায় ঘটলেই এটা খুব অ্যালার্মিং। আমরা ভিয়েতনাম নিয়ে কথা বলবো, আমরা অনেক বড় বড় জায়গা নিয়ে কথা বলবো। আর আমাদের দেশের পাশেই আরেকটি দেশে, যেটা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ বলা যেতে পারে, আমরা এককালে একই ছিলাম, পরবর্তীকালে আলাদা হয়ে গেছি, আবেগ ভালোবাসা সব একই রকম আছে। সেই ভ্রাতৃপ্রতিম দেশে যদি এরকম ঘটনা ঘটে, তবে তার বিরুদ্ধে কিন্তু জোরালো প্রতিবাদ অবশ্যই থাকা উচিত। তো সবাইকে সেই জন্য অনুরোধ করবো, এর বিরুদ্ধে আন্দোলন না করলেও এর বিরুদ্ধে কথা বলাটা আমাদের উচিত। তো এটাই ছিল আজকের পর্ব। আপনারা যদি ভিডিওটি দেখেন এবং আপনাদের ভালো লাগে, তবেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।